জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে একটি চক্র অপপ্রচারে লিপ্ত বললেন প্রধানমন্ত্রী। অতীতের ভুল নীতির কারণে এই খেসারত। পুরনো বন্দোবস্তের বাইরে নতুন কিছুই করতে পারছে না সরকার, বলছে জামায়াত। ভারতের প্রতি আপোষপূর্ণ মনোভাবের অভিযোগ এনসিপি। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনের ট্রাইব্যুনাল 5 আগস্টের পর অনেক আলামত নষ্টের দাবি প্রসিকিউশনের। এবং বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ নগরবাসী, অভিযোগের পাহাড় জমলেও নীরব ডিপিডিসি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ ক্যাবিনেট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে একটি চক্র অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নেয়া নীতির কারণেই এখন বাংলাদেশকে খেসারত দিতে হচ্ছে। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এমনভাবে চিকিৎসা দিতে হবে যাতে মানুষকে বিদেশে যেতে না হয়। এর আগে এলজি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এর সফরে কক্সবাজার মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন, বাঁশখালী ও হাটহাজারীতে 2টি জনসভা ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেবেন সরকার প্রধান। সফর ঘিরে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। চট্টগ্রাম থেকে সুমন কুমার দেব প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহু প্রতীক্ষিত এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। আমাদের আসলে বিশেষ প্রস্তুতি নেওয়া প্রয়োজন হচ্ছে না, কারণ মানুষের স্বতঃস্ফূর্ততাই তারেক রহমানের চট্টগ্রাম আগমনের আমাদের মূল শক্তি। দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চট্টগ্রাম জুড়ে নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। ফটিকছড়িতে একটা জাঁকজমক, একটা উৎফুল্ল পরিবেশ থাকবে। তারেক রহমান চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকায় আসবেন, আমাদের খুশির কোনো সীমানা নেই। আমরা চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকাকে একটি সমৃদ্ধশালী ফটিকছড়ি করার জন্য যে সুযোগ এসেছে, ইনশাআল্লাহ আমরা 100% কাজ করব। বিকেলে হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সকল কার্যক্রম সফলভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যা যা প্রয়োজনীয় দরকার আমরা কিন্তু সেই জিনিসটা করছি। প্রধানমন্ত্রী আসলে তার যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া লাগে, তো আমরা আমাদের যত প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। সন্ধ্যায় চট্টগ্রামে হোটেল রেডিসনে সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে কিছুই করতে পারছে না সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণকে কথা দিয়ে ক্ষমতায় এসে সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। সকালে রাজধানী মেট্রো রোডে কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, অতীতে জনগণের প্রতিরোধের কাছে হেলমেট সহ কোনো বাহিনী টেকেনি। তার বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নামলো, তখন দমন করার জন্য হেলমেট বাহিনী, মুগর বাহিনী পাঠানো হলো, কিন্তু ছাত্রদের তুমুল আন্দোলনের সামনে এটা টিকেনি। সরকার তখন রাগ করে গুসা করে বলল, যা এখন থেকে আর কোনো কোটাই থাকবে না, সব উঠাই দিলাম। এরপরে সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি।
তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। নির্বাচনের পরে বিএনপি জুলাই জাদুঘরে কাঠামো পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে তার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল জাদুঘর পরিদর্শন করে। পরে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ভারতকে ভয় পায় বলে জাদুঘরে ফেলানী হত্যাকাণ্ড ঘটনাটি রাখা হয়নি। সরকারের আপোষপূর্ণ মনোভাবের কারণে শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো দলীয় ইতিহাস নয়, জাতীয় ইতিহাস হিসেবে সংরক্ষণের দাবি জানান এনসিপির আহ্বায়ক। কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সদর দফতরে অবস্থিত বহুল আলোচিত গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। বেলা 11টার দিকে ঢাকা সেনানিবাসে অবস্থিত এই বন্দিশালাটি পরিদর্শন করেন তারা। বিগত আওয়ামী লীগ শাসনামলে অবৈধভাবে আটকে রাখা ও নির্যাতনের কেন্দ্র হিসেবে পরিচিত এই গোপন বন্দিশালাটি সাধারণ মানুষের কাছে আয়নাঘর নামে পরিচিত। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 5 আগস্টের পর অনেক আলামত নষ্ট করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে রেখে নির্যাতন করা হয়েছিল। আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কচুক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, চিফ প্রসিকিউটরের ব্রিফিং সহ সার্বিক চিত্র আমাদের জানাবেন। যে ফারজানা, আমি কিন্তু ঠিক কচুক্ষেতের যে রজনীগন্ধা টাওয়ার সেটা নিচে কিন্তু দাঁড়িয়ে আছি। জেআইসি সেল পরিদর্শন শেষে কিন্তু চিফ প্রসিকিউটর সহ আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এখানে এসে কিন্তু কথা বলেছেন। তো যেমনটি তারা বলেছেন যে এখানে কিন্তু অনেক আলামত ছিল, আলামত কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে। ফারজানা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই জেআইসি সেলের ভিতরে কিন্তু বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকেও কিন্তু 1-11 সময় এখানে আনা হয়েছিল এবং তিনিও কিন্তু এখানে কিন্তু নির্যাতনের শিকার হয়েছিলেন বলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি সাবেক ব্রিগেডিয়ার যে আজমির, তিনিও কিন্তু এখানে বন্দী ছিলেন। আরও অনেক বিরোধী পক্ষ যে রাজনীতিবিদ যারা ছিলেন তারাও কিন্তু এখানে তাদেরকে আনা হয়েছিল এবং তারাও কিন্তু এখানে নির্যাতনের শিকার হয়েছিল বলে চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন। এবং এই জেআইসি সেলে কিন্তু 26টার মতো রুম ছিল, যেখানে টিএফআই সেলে ছিল 29টি, সেখানে জেআইসি সেলে কিন্তু ছিল 26টি। ফারজানা, একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এটি স্বীকার করেছেন যে টিএফআই সেলে যে ভয়াবহতা ছিল, সে ভয়াবহতার মাত্রাটা কিন্তু আবার জেআইসিতে তুলনামূলক কম ছিল। তবে এর মানে কিন্তু এই নয় যে এখানে কোনো অমানবিক নির্যাতন হয়নি, এখানেও কিন্তু বেশ অমানবিক নির্যাতন হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর কথা বলার পরে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে এই জেআইসি সেল কিন্তু আইন অনুযায়ী গঠন করা হয়েছিল। এখানে যে গ্রেপ্তারকৃত যে 3 জন আসামি রয়েছেন, বলে রাখা ভালো, এখানে কিন্তু এই জেআইসি সেলের যে মামলাটি, সে মামলা কিন্তু মোট 13 জন আসামি, তার মধ্যে 3 জন কিন্তু গ্রেপ্তার রয়েছেন। সেই 3 জনের পক্ষের যে আইনজীবী তারা কিন্তু বলেছেন যে এটি নিয়ম বা আইন অনুযায়ী গঠন করা হয়েছিল। এখানে তার ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগতভাবে তারা দায়ী ছিল না এবং ব্যক্তিগতভাবে যে তাদের যে অত্যাচার নির্যাতন, এখানে তেমন কোনো প্রমাণ ছিল না বলে তারা দাবি করেছেন। যদিও চিফ প্রসিকিউটর এটাও বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীদের কথাবার্তা অনেকটা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগদের মতো বলে তারা এটা
তিনি বলেছেন। তো সব মিলিয়েই আজকের এই পরিদর্শনটি শেষ হয়েছে। গত শনিবার যেরকমটি টিএফআইসিএল পরিদর্শন করেছেন বিচারপতি, প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরা, আজকে জিআইসিসিএলটা সম্পূর্ণ হয়েছে। এরপরে যে আরও 2টি আয়নাঘর আছে সেখানেও তারা যাবেন, তবে কবে যাবেন সেটি কিন্তু তারা পরিষ্কারভাবে এখনও কিছু জানায়নি। তো ফারজানা, এই কচুক্ষেতের এই রজনীগন্ধা টাওয়ারের থেকে কিন্তু এই ছিল জিআইসিসিএল পরিদর্শনের সম্পর্কিত আমার কাছে বলার মতো তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। যারা মজুতদারি করে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় 20 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভটভটি ও 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 6 জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। কিশোরগঞ্জ পাকুন্দিয়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের সবরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাস বড়টিয়া বাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে বাস চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ওভারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। আর এতে ঘটনাস্থলেই বাস চালক সহ 2 জন নিহত হন। এছাড়াও নোয়াখালী সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বিদ্যুতের ভুতুড়ে বিলে অতিষ্ঠ নগরবাসী। গেল 2 মাস ধরে প্রিপেইড এবং পোস্টপেইড উভয় মিটারের ক্ষেত্রেই অভিযোগ বাড়ছে গ্রাহকদের। কারো বিদ্যুৎ বিল এসেছে দ্বিগুণ, কারো প্রিপেইডের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে অস্বাভাবিক দ্রুত গতিতে। অভিযোগের পাহাড় জমলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ ডিবিডিসি। অন্যদিকে বিদ্যুৎ বিলে স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত গ্রাহকদের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছে ক্যাব। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদন। বুয়েট শিক্ষার্থী সাইফুল ইসলাম মিরপুর 6 নম্বরের বাসিন্দা। ভাড়া থাকেন 1 রুমের বাসায়। একসময় বিদ্যুতের জন্য মাসে 600-700 টাকা রিচার্জ করলেই চলত পুরো মাস। অথচ গত 2 মাসে একই ব্যবহারে চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে মিটারের ব্যালেন্স। আমাদের গ্রাহকদের এখন এরকম অসামঞ্জস্য বিদ্যুৎ বিল বৃদ্ধির কারণে আমাদের নিজেদের হ্যারাসমেন্ট হচ্ছে। শুধু সাইফুল ইসলাম নন, একই অভিযোগ রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, মোহাম্মদপুর সহ একাধিক এলাকার হাজারো গ্রাহকের। তারা বলছেন, বিদ্যুতের জন্য এখন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে, যা অস্বাভাবিক। পুরো মাসে সর্বোচ্চ বিল আসছে 1500 টাকা, এখন সেটা 2200, 2300, 2500 টাকা আমরা কভার দিতে পারতেছি না। এখন যেই পরিমাণে রিচার্জ করছি, কিন্তু আসলে দেখা গেছে যে আসলে অস্বাভাবিকভাবে বিদ্যুৎগুলো আমাদের খরচ হয়ে যাচ্ছে। আগে ফ্রিজ চালাইতাম, তারপর ফ্যান চালাইতাম 2টা, এই হিসাবে এখন যেভাবে আছে ওইভাবেই আছে, কিন্তু কারেন্ট বিল বাড়ছে। একদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিল। দুয়ের চাপে দিশেহারা মধ্যবিত্ত পরিবার। মাস শেষে বিদ্যুতের বিল মেটাতেই অনেকের সংসারের হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। 3000 টাকা কারেন্ট বিল দিয়ে, তারপর আমার গ্যাস বিল আছে, পানির বিল আছে, সংসার আছে, এগুলো দিয়ে তো আমাদের জন্য সমস্যা। ইনকাম তো কোথাও বাড়ে নাই, কিন্তু আমাদের বিল তো ঠিকই, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল তো সমানই বাড়তে আছে। আমাদের প্রায় ডবল হচ্ছে, 2.5 গুণ 3 গুণ বেশি বিদ্যুৎ বিল দিচ্ছে, কিন্তু আমাদের তো ইনকাম বাড়ে না। গ্রাহকদের অভিযোগের বিষয়ে জানতে ডিপিডিসির সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
তবে এই ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। তার দাবি, বিল নির্ধারণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। বিদ্যুৎ বিল যেটা সরকার অ্যাডজাস্ট করেছে, আমাদের ভর্তুকি অ্যাডজাস্ট করেছে, কিন্তু এই ভর্তুকি অ্যাডজাস্ট করতে গিয়ে দেখা গেলো যে প্রায় 20% বাড়ানো হয়েছে। বাট সরকার কি এখানে যেটা আছে যে বিদ্যুৎ নিয়ে যে আপনার লিকেজ হচ্ছে, আপনার যেখানে আমরা দেখছি যে অনেক সিস্টেম লস হচ্ছে, সেখানে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, তাই এই জিনিসগুলো আসলে আর একটু স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত। সিস্টেম লস, লিকেজ ও অন্যান্য ব্যয়ের প্রকৃত হিসাব জনগণের সামনে তুলে ধরা না হলে বিদ্যুৎ খাতে আস্থার সংকট আরও গভীর হবে বলেও মনে করেন তিনি। জনগণের এই কথাগুলো শুনতে হবে, এটা না শুনলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু অনেকটাই আসলে বলবো যে বিরূপ একটা মানে হতাশাও চলে আসে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যশোরের মানুষের দীর্ঘদিনের কান্নার নাম ভবদহ অঞ্চল, যার মূল কারণ হল পলি জমে নদী ও স্লুইস গেটগুলোর নাব্যতা হারানোয় সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় লাখ লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। 140 কোটি টাকার মেগা প্রকল্পেও মেলেনি সমাধান। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কাঁধে সাইকেল চাপিয়ে জলাবদ্ধতা পেরিয়ে চলাচল করেন 60 বছরের গোপাল চন্দ্র মণ্ডল। আমাদের আসলে বসবাস করা যায় না। শুধু গোপাল চন্দ্রই নন, টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া, ফুলতলা উপজেলার কিছু অংশ ও ভবদহ অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে প্রায় 150টি গ্রামের চিত্র এখন একই। পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের অভিযোগ, 21 ফিট স্লুইস গেট সঠিকভাবে না চালানো, নদীতে আরবাদ দেয়া আর পাম্প মেরামতের নামে চলছে টালবাহানা। জলজট দূর করতে 140 কোটি টাকার মেঘা প্রকল্প নেওয়া হলেও মেলেনি সুফল। আমরা বিশাল করণসিন আমাদের মতন করণসিন কারণে আগের বাড়ি পানি উঠেছে, আগের চর্মরোগ ঠুক দিয়ে 3 মাস আগে আসছিলাম, সে সময় টুকটাক চলছিল, এখনো চলতেছে। সেট করতে তো আমার মনে হয় এবছর চলে যাবে। প্রকৃত সমস্যার সমাধান না করে তারা প্রকল্পের পর প্রকল্প দিয়ে এখান থেকে মানে হাঁসের ডিম পড়ার মতো তারা লভ্যাংশ খেতে চায়। বসতভিটা ও প্রাণ প্রকৃতি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড ভেরিবাঁধ, স্লুইস গেট ইত্যাদি বসিয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। টিআরএম চালু হলে এই সংস্কারের জন্য আর কোনো টাকা খরচ হবে না। নদী খননের 65% কাজ শেষ হলেও টিআরএম চালু করতে নির্ভর করতে হচ্ছে নতুন সার্ভে রিপোর্টের উপর বলে জানায় কর্তৃপক্ষ। পানি নিষ্কাশন চলমান আছে, আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে উপরে যে পানি বৃদ্ধিটা আছে ভবদহ এলাকার লোকালয়ের অংশে, সে পানি বৃদ্ধিটা সহনীয় পর্যায়ে চলে আসবে। পলি ব্যবস্থাপনার বিষয়ে আপনার IWM থেকে একটা সম্ভাব্যতা সমীক্ষা চলমান আছে। এই সম্ভাব্যতা সমীক্ষায় তারা যে প্রস্তাবনা দেয়, সেই প্রস্তাবনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আশ্বাস আর প্রকল্পের ফ্রেমে আটকে না থেকে ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। গাজীপুর জেলা গণগ্রন্থাগারে বইয়ের বিশাল সংগ্রহ, আধুনিক সুযোগ সুবিধা সহ সবকিছুই আছে, তবুও দিন দিন কমছে পাঠকের উপস্থিতি। তারা বলছেন, সময়ের চাহিদা অনুযায়ী বই না থাকায় দিন দিন আগ্রহ কমছে। অন্যদিকে পাঠক বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। এটি গাজীপুরের রথখলায় নির্মিত জেলা গণগ্রন্থাগারের আধুনিক স্থাপনা। ভেতরে সারি সারি বই, পরিচ্ছন্ন পরিবেশ আর নীরব পাঠকক্ষ। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, গল্প, উপন্যাস, খেলাধুলা, শিশুতোষ সহ নানা বিষয়ে প্রায় 35,000 বই রয়েছে এখানে। রয়েছে আধুনিক অডিটোরিয়াম, শিশু কর্নার ও মনোরম পাঠকক্ষ। এত আয়োজনের পরও মিলছে না কাঙ্ক্ষিত পাঠক। প্রয়োজন অনুযায়ী নতুন বই সংগ্রহ না করা, বাইরে থেকে নিজের বই এনে পড়ার সুযোগ না থাকা এবং দীর্ঘ সময় অবস্থানকারীদের জন্য ক্যান্টিন বা খাবারের কোনো ব্যবস্থা না থাকাও পাঠক কমার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। বাইরে থেকে যে নতুন বই ইনক্লুড করবে সেই বিষয়ে আমাদের মানে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। 9টা থেকে 5টা স্কুল কলেজ সবকিছুই থাকে, এই কারণে হচ্ছে অনেক স্টুডেন্ট আসতে পারে না। আমার কাছে মনে হয় যে জবে যেসব বই আছে এগুলো এনাফ না। লাঞ্চ করা হয় না, মানে করতে পারি না, মানে এরকম ক্যান্টিন নাই। সকালে কিছু মানুষ আসে সাধারণ মানুষ শুধু পত্রিকা পড়ার জন্য।
মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে সহজেই প্রয়োজনীয় বই ও তথ্য এখন হাতের নাগালের মধ্যে থাকায় পাঠকের সংখ্যা কমছে বলে জানায় লাইব্রেরি কর্তৃপক্ষ। অনলাইনে পাচ্ছি অনেক কিছু, পিডিএফ আকারে বই পাচ্ছি, এখন ফিজিক্যাল বইগুলো থেকে কিছুটা আমরা সরে আসতেছি। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সরকার কিছু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে, দেখা যাচ্ছে আমরা ইন্টারনেট সার্ভিস, ইবুক সার্ভিস আমরা চালু হচ্ছে। পাঠাগারকে আবারও প্রাণবন্ত করে তুলতে নানা কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। বেশি করে মানুষ বই পড়ে, সেজন্য আমরা একটা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এটা গোটা জেলাব্যাপী লাইব্রেরিয়ান যারা আছে তাদেরকে বলবো মানুষকে জানানোর জন্য যে এখানে বই আছে, আপনারা চাইলে নিতে পারবেন। সংশ্লিষ্টদের দাবি, যুগের চাহিদা অনুযায়ী প্রয়োজন পূরণ হলেই হারিয়ে যাওয়া পাঠকরাই আবার ফিরবেন এই জ্ঞানের ঠিকানায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ইনিংস 38 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বহুল প্রতীক্ষিত প্রথম টেস্টের আগে এই বড় বিপর্যয় টাইগারদের কন্ডিশন ও প্রস্তুতি নিয়ে জন্ম দিয়েছে প্রশ্নের। এই পরাজয় টাইগারদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। ডারউইনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ যেভাবে হাতছাড়া করল বাংলাদেশ, তা রীতিমতো হতাশাজনক। স্বাগতিকদের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে এই পরাজয় টাইগার শিবিরের আত্মবিশ্বাসে বড় ধাক্কা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওভালের গতি ও বাউন্সের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। স্বাগতিক বোলারদের তোপের মুখে প্রথম ইনিংসে অল্পতেই গুটিয়ে যায় সফরকারীরা, যা টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দুর্বলতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন, যা প্রকাশ পায় টাইগার বোলারদের লাইন ও লেন্থের ঘাটতি। ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বদলায়নি দৃশ্যপট। প্রথম ইনিংসের ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংস ও 38 রানের বড় ব্যবধানে হার নিশ্চিত হয় টাইগারদের। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে চরম ব্যর্থতার এই ম্যাচটি প্রথম টেস্টের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবনায় ফেলবে। বিশেষ করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ, তাতে পুরোপুরি ব্যর্থ হয় টাইগাররা। প্রস্তুতি ম্যাচ কেবল এক হারের গল্প নয়, বরং প্রথম টেস্টের আগে টাইগারদের জন্য এক সতর্কবার্তা। ডারউইন টেস্টে ঘুরে দাঁড়াতে হলে এই ভুলগুলো শুধরে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশ টিমের সামনে। মশিউর রহমান, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে একটি চক্র অপপ্রচারে লিপ্ত বললেন প্রধানমন্ত্রী। অতীতের ভুল নীতির কারণেই এ খেসারত। পুরনো বন্দোবস্তের বাইরে নতুন কিছুই করতে পারছে না সরকার, বলছে জামায়াত। ভারতের প্রতি আপোষকামী মনোভাবের অভিযোগ এনসিপির। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনের ট্রাইব্যুনাল। 5 আগস্টের পর অনেক আলামত নষ্টের দাবি প্রসিকিউশনের। এবং বিদ্যুতের ভুতুড়ে পিলে অতিষ্ঠ নগরবাসী। অভিযোগের পাহাড় জমলেও নীরব ডিপিডিসি। স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ ক্যাবের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।